বলল খুব সাবলীল ভঙ্গিতে। না, একটু থেমে বলল, তুমি কি অসুস্থ? আসার পর থেকে দেখিনি যে। পুষ্পিতা কি বলবে খুঁজে পেল না। দুঃসয় জবাব তার কাছে নেই। আপনার সামনে আসতে লজ্জা করছিল। এসব কি বলা যায়? ইস। এদিকে নোহা বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়ায় ওর। সবার দিকে চোখ রেখে ফিসফিস করলো, তোকে কত মিস করেছিল দেখেছিস? আহারে, কিভাবে পারলি সম্মানীয় লোকটাকে এত কষ্ট দিতে? নরম মেয়েটা বন্ধুর ওপর নাক ফোলালো তেজে। চুপ করবি? নোহা তাও হাসে। হঠাৎ চোখ যায় নাহিদের ওপর। ছেলেটা মুখ ভার করে বসে আছে, ভাবমূর্তি উৎসুখে। কিছু বলতে চাইছে বোধহয়। সে আগ বাড়িয়ে শোধালো, কোনো সমস্যা মিস্টার ঢারস? তার উত্তর আসার পূর্বেই আয়েশার ধমক তেড়ে এলো, নোহা এ আবার কেমন ডাক? উনি তোমার বড় না? নাহিদের ব্যস্ত স্বর। সমস্যা নেই আন্টি, আমি কিছু মনে করিনি। তীব্র থুতনি ঘষলো হাতের আঙুলে। বিড়বিড় করলো, করে লাভও নেই। পারফেক্ট নামই দিয়েছে তোকে। ঘনিষ্ঠে বসা নাহিদ শুনে নিয়েছে। মুখখানা কালো করে চাপা কণ্ঠে বলল, ঢ্যাঁড়স কত উপকারী জানিস, দেখতেও কত সুন্দর। তীব্র হাসল। আগের মতো সাদাটে আর চোখ ঘুরপাক খেলো পুষ্পিতার ওপর। কেন যেন মেয়েটা ওর দিকে দেখছে না। কেন? কি হলো হঠাৎ? বা এনি চান্স এই মেয়ে আবার তার ব্যাপারটা ধরে ফেলেছে নাকি? তীব্রর ক্ষণিকের উদয় হওয়া চিন্তা পরপরই ঝেড়ে ফেললো। ধরে ফেললো, ফেলুক, ওরই সুবিধে। তবে এতদিনের কষা অঙ্ক খুব সহজে মিলে যাবে। এত ক্যালকুলেটিং করে আগাতে হবে না। নোহা চসূচক শব্দ করে বলল, আহ আম্মু, তুমি এই ব্যাপারে কিছু জানো? জানো না যখন, আমার বাকস্বাধীনতায় হাত দেওয়া ঠিক হচ্ছে না। আচ্ছা যাকগে, মিস্টার ঢ্যাঁড়স, আপনি কিছু বলতে চাইছেন মনে হয়। নাহিদ একবার তীব্রর দিক তাকায়, চোখ মুখে দ্বিধা। আয়েশা অভয় দিয়ে বললেন, এত কি ভাবছো? কিছু লাগবে তোমার? সে বলল, না, মানে একটু ওয়াশরুমে যেতাম। কি আশ্চর্য, এটা বলতে এত মোড়ামুড়ি করছিলেন? আসুন। ভারী কণ্ঠে মুখ ঝাপটা খেয়ে নাহিদের মন খারাপ হয়। এই পৃথিবীতে সে শুধু ঝাড়ি খেতে এসেছে। বন্ধুরা ঝাড়ে, বাবা ঝাড়ে, মিথিলা ঝাড়ে, এখন এই পিচ্চি মেয়েও ঝাড়ছে। দীর্ঘশ্বাস বুকে চেপে নোহার পেছনে চলল সে। আয়েশা চুলার ওপর বিরিয়ানি দমে রেখে এসেছিলেন। তীব্রকে বললেন, তুমি একটু বসো বাবা, আমি আসছি। সাথে বলে গেলেন, পুষ্পিতা, স্যারের কিছু লাগে কিনা খেয়াল রেখো। অমনি তীব্র লালচে ঠোঁটে ক্রুশ হাসি ফুটল, অথচ পুষ্পিতার মুখটা শুকিয়ে যায়। আয়েশা চলে গেলেন। প্রকৃতি যেন দু হাত ভরে দুপুরের এই একান্ত সময়টা তুলে দিয়েছে ওদের। পুষ্পিতা আড়ষ্ট দেহে দাঁড়িয়ে যখন হুট করে ডেকে ওঠে তীব্র, এই মেয়ে। আজকের ডাকে অকারণে বুক কাঁপল তার। শশব্যস্ত চোখ তুলে বলল, জি। তীব্র তার পাশের জায়গা দেখালো, এখানে বসো। পুষ্পিতার নিভু নেত্র প্রকট হয়, নিশ্চিত হতে শোধায়, জি। কপাল গোছায় সে। গম্ভীরতার রেশ ছাড়ালো গলার স্বর, জি জি করছো কেন? তুমি দেখছি ভারী বেয়াদব মেয়ে। টিচার কিছু বললে কথা কানে তোলো না। বসো এখানে। পুষ্পিতা মেঘের মতো চেহারা নিয়ে এগিয়ে এলো। নিশ্চুপ বসলো দূরত্ব রেখে। কোলের ওপর রাখা পেল ভস্তযুগল কোচলে গেল সমানে। তীব্র সতর্কভাবে একবার চারপাশ দেখে নেয়। আচমকা এগিয়ে আসতেই পুষ্পিতা সোফার হাতলে সেটে গেল। ঢোক গিলে চাইল বিভ্বল লোচনে। তীব্রর মুখটা হাস্যহীন, যেন কোনো থমথমে অর্ণব, অথচ বিলাই চোখে চকচক করছে দুষ্টুমি। শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল আচমকা। হুকুম ছুড়ল, খাও। পুষ্পিতার কণ্ঠ সিঙ্গে, হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে, খাও। ও হাঁ করার পূর্বেই চোখ রাঙালো তীব্র। খেতে বলেছি। আবিল অখিতে উষ্ণতা দেখে কম্পিত হাত আস্তে ধীরে বাড়ালো পুষ্পিতা। খুব অনিচ্ছায় চুমুক দিল গ্লাসে। মিষ্টি স্রোত গলা থেকে নামার পুরোটা সময় আবিশিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। পুষ্পিতা এক ঢোক দিতেই টেনে নিল গ্লাস। কড়া কণ্ঠে বলল, হয়েছে, ওঠো। মেয়েটা ভড়কায়, কি করলো হঠাৎ? বোকা বোকা চাউনিতে চেয়ে উঠে দাঁড়ালো তাও। তীব্র বলল, যাও এখন। কোথায় যাব? ও চোখ সরু করে, আমি কি জানি, এখানে তোমার থাকার দরকার নেই। এমনিতেই মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। পুষ্পিতার বলাকার মতো ভুরু যুগলে ভাঁজ বসলো সহসা। ওকে নিয়ে টানা 2 দিন স্যার গাড়িতে গেলেন। এত কথা হলো দুজনের, আর আজ বলছেন মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। কি ঘোলাটে লোক রে বাবা, চোখ যেমন মানুষও তেমন। পুষ্পিতা সত্যিই চলে গেল। সামনে রাখা কাচের আসবাবে তাকে যেতে দেখল তীব্র। সঙ্গে সঙ্গে মাথা এলিয়ে দিল সোফাতে। চোখ বুজে গ্লাস মুখে তুলল। ঠিক সেইখানে চুমু খেলো যেখানে ঠোঁট রেখেছে পুষ্পিতা। তারপর গ্লাসটাকে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আজকের চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি পরের চুমুটা ডাইরেক্ট তোমার ঠোঁটে বসাবো। নাহিদ ওয়াশরুমে ঢোকার আগে মনে পড়ল পকেটে মানি ব্যাগ আছে।
পেছন ফিরে ডাকলো তখনই, শুনুন। নোহা ওকে রেখে চলে যাচ্ছিল। এগিয়ে আসে ফের। নাহিদ মানিব্যাগ বের করে ইতস্তত করে বলল, একটু রাখবেন প্লিজ। তীব্রর কাছে দিলেও হবে, ভেতরে স্ট্যান্ড ছিল তো। ইয়া মানে যদি ভিজে যায়। নোহা হাতে নেয়, তবে মিটিমিটি হেসে বলে, সত্যি করে বলুন তো, মানিব্যাগ ভেজার চিন্তা করছেন নাকি মিথিলা আপুর ছবি ভেজার? নাহিদ চমকালো, হতবাক হয়ে বলল, আপনি মিথিলাকে চেনেন? আর আপু বললেন কেন? চিনব না কেন? মিথিলা আপু তো পুষ্পিতার কাজিন হয়। আমরা মতিঝিলে ওনাদের পাশাপাশি ফ্ল্যাটেই থাকতাম, সেজন্য মিথিলা আপুর পুরো পরিবারকেই চিনি। এসব কথা নাহিদ আগেই জানে, শুধু ভান করলো না জানার। পুষ্পিতাকেই তো মিথিলার বদলে তুলে নিয়ে গিয়েছিলেন সাফিন। সেই জন্যই না তার জীবনের চাকা এখনও কেমন আটকে রয়েছে স্থানে। আসলে দোষটা তো ওদের নয়, কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকাও জরুরি। মিথিলা তো কপালে লেখা ছিল না। উত্তরে একটু মাথা ঝাঁকালো নাহিদ, বলল, আচ্ছা। নোহা প্রশ্ন ছুড়ল আবারও, আপনার আর আপুর কয়দিনের সম্পর্ক ছিল? নাহিদের মধ্যে জড়তা নেই, জবাব দিল সংকোচহীন, এই আগস্টে 3 বছর হতো। মেয়েটা বিস্ময়ে ভুরু তুলল কপালে। এর মানে ও যা ভেবেছিল তাই নয়। মিথিলা আপুর সাথে এই ঢ্যাঁড়সটা সত্যি প্রেম ছিল। তাহলে পুষ্পিতা যে বলেছিল অবশ্যই মিথিলা আপু যা ব্যবহার করতো ওর সাথে, কথায় কখন প্রেম করেছে সেসব কি আর বলবে? হয়তো বেচারি এসবের কিছুই জানে না। জিজ্ঞেস করলো, এতদিনের সম্পর্ক ভেঙে গেল কেন? আপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন তখন? যেখানে মিথিলার নাম শুনলেও তার বন্ধুরা ক্ষেপে অ্যাক্সেস হয়, সেখানে প্রথম কারো কথায় ব্যগ্রতার আঁচ পেল নাহিদ। মৃদু হেসে বলল, জানবো না কেন? ওকে দেখতে আসা থেকে ওর বউ সাজার ব্যাপার সবই জানি, তাহলে আটকালেন না কেন? এভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন। আমি তো শেষ করতে চাইনি, ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কই? যে নিজে থেকে চলে যেতে চায় তাকে কি আটকে রাখা যায় বলুন? নোহা তাজ্জব হয়ে বলল, আপু আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? কাষ্ট হাসলো সে, যেই হাসি সরাসরি তীরের বেগে ঢুকে গেল মেয়েটার নরম মনে। নাহিদ গাঢ় কণ্ঠে বলল, আসলে মানুষ হিসেবে আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? আমরা যাকে ভালোবাসি ভাবি সেও আমাদের একই রকম ভালোবাসছে। যার বিরহে আমরা মরে যাব ভাবি, আমাদের বিরহে তার জ্বরও আসে না। নোহার মনটা তলিয়ে গেল বিষাদে, ঝুপ করে বৃষ্টি নামার মতন সব কিছু ভিজে এলো সমবেদনায়। নাহিদের মুখের আমাবস্যা হৃদয় ছুঁয়েছে তার। মিথিলাকে আগে থেকেও নোহার পছন্দ নয়, মাত্রাটুকু দ্বিগুণ বাড়ল আজ। এরকম একটা ভালো ছেলেকে ছেড়ে দিতে পারলো মিথিলা? অবশ্যই কেন ছেড়েছে নোহা বোঝে। মিথিলাকে তার পড়তে পড়তে চেনা। এই তো বরের সঙ্গে কানাডা গিয়ে নেচে বেড়াবে বলে। যত সব স্বার্থপরের দল। 6 চেয়ারের ডাইনিং টেবিলে 4টায় ফাঁকা। তীব্র আর নাহিদ খেতে বসেছে শুধু। সুস্বাদু বিরিয়ানি দেখেও চোখ গোটালো তীব্র। এই খাবারে আবার কিছু মিশিয়ে দেয়নি তো? ব্যাপারটা দেখতে হচ্ছে। সে পাশে দাঁড়িয়ে থাকা নোহার দিকে তাকায়, চমৎকার করে বলে, একাই তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সে হেসে বলল, না স্যার, আপনি খান, আমি পরে খাবো। তা বললে তো হবে না, আন্টি না হয় সার্ভ করবেন, তুমি তো বসতেই পারো, বসো বসো। নোহা মায়ের দিকে তাকায়। আয়সা ইশারা করতেই ভদ্রে নাই চেয়ার টেনে বসলো। একই জায়গা থেকে মেয়ের পাতে বিরিয়ানি তুলে দিলেন তিনি। এতক্ষণে সন্দেহভর্তি চিত্ত মিটে গেল তীব্রর। এর মধ্যে কিছু থাকলে অন্তত নোহাকে দেওয়া হতো না। মুঠো করে রাখা হাতটা এইবার খাবারে ছোঁয়ালো সে। পুষ্পিতা ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে, টেবিলে রাখতে আয়েশা বললেন, তুমিও বসো, পরে খাবো আন্টি। নোহার সেই দুষ্টু হাসি অমনি ফেরত আসে। পুষ্পিতা কেন বসতে চাইছে না সে জানে, ইচ্ছে করে বলল, না পরে না, আমার সাথে খাবি, চুপচাপ বস। পুষ্পিতা চোখ রাঙায়, কিন্তু সে শুনলে তো উল্টে জোর করার পরিমাণ বাড়িয়ে দিল আরও। নাহিদ খাবার চিবোতে চিবোতে বলল, আহ কি দারুণ রেঁধেছেন আন্টি, মনে হচ্ছে রেস্তোরাঁয় খেতে এলাম। বিগলিত হাসলেন আয়েশা, কিন্তু নোহার হাসি মুছে যায়। মায়া মায়া চোখে চেয়ে থাকে ওর দিকে। একটু আগে বলে যাওয়া কথাগুলোই কানে বাজে ফের। এই ছেলের হাসি মুখখানা দেখে কে বলবে ভেতরে কত কষ্ট লুকানো। শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর পৃথিবীর কোনো কিছুতে হয়? পুষ্পিতাকে ঠায় দাঁড়ানো দেখে আয়েশা বললেন, কি হলো পুষ্পিতা, বসছো না কেন? ও মিনমিন করে জানালো, না মানে আপনার সাথে খেতাম। তীব্রর মেজাজ খারাপ হয়। আপনার সাথে খেতাম কেন? এই মহিলার সাথে খেতে হবে কেন? সারা জীবন তো ওর সঙ্গে একসাথে বসে খেতে হবে। তাহলে এখন এত মোচড়াচ্ছে কেন মেয়েটা?
আয়েশা বললেন, আরে সে অনেক দেরি আছে, রান্নার গন্ধে আমার অর্ধেক খিদেই শেষ। তুমি বসো। পরপরই সন্নিহান কণ্ঠে বললেন, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে কেমন কেমন করছো দেখছি। কোথায় তোমার কলেজের স্যার এসছে? তোমার উদ্বেগ থাকবে সবার চেয়ে বেশি, তা না সব বিষয়ে কেমন থম মেরে বসে থাকছো। তীব্র খোঁচা মেরে বলল, ও বোধহয় আমার আশা পছন্দ করেনি আন্টি। পুষ্পিতা ব্যস্ত হয়ে বলল, না না স্যার, ছি ছি, কি বলছেন? এমন কিছু না। আয়েশা শোধালেন, তাহলে কেমন কিছু? তোমার কি মন খারাপ পুষ্পিতা? না আন্টি। আচ্ছা ঠিক আছে, বসছি আমি। হার মেনে নোহার পাশের চেয়ারে বসতে এলো মেয়েটা। নোহা বিড়বিড় করলো, আর মন ওটা নিজের কাছে থাকলে না হয় খারাপ হবে। পুষ্পিতা শুনতে পায়নি। চেয়ারে শরীর রাখতে যাবে, কোত্থেকে কাগজের ঢিল উড়ে গায়ে পড়লো এসে। হক চকালো সবাই। সব থেকে বেশি ভয় পেয়েছে নাহিদ। কাগজ না দেখে শুধু শব্দ শুনে চেঁচিয়ে উঠল, ককটেল ককটেল। তীব্র ধমক দেয়, থাম। এক ধমকে থামলো ও, তবে ভীত চোখ ঘুরে বেড়ালো চারপাশে। পুষ্পিতা চোর চোর ভাব করে নোহার দিকে তাকায়। মেয়েটা দাঁত চেপে বহু কষ্টে গালি আটকাচ্ছে মুখের। ঢিলছোড়া কাগজের টুকরো টেবিলের ওপরে পড়েছে। তীব্র ধারালো চোখে একবার একবার করে হাব ভাব দেখলো সবার। বিব্রতকর পরিস্থিতিতে কুণ্ঠায় নুয়ে এসেছেন আয়েশা। কি করবেন বুঝতে পারছেন না। কেউ কিছু বলার আগে কাগজটা ফেলে দেওয়াই ভালো। তীব্র নিজের বুদ্ধি দিয়ে বুঝে নিল কাগজে কিছু একটা আছে। আয়েশা হাত বাড়ালেন যখন, পূর্বেই ছো মেরে কাগজ নিয়ে নিল সে। তাড়াহুড়ো হাতে ভাঁজ খুলে চোখের সামনে ধরল। সেই দিনের মতো মাঝারি সাইজের একটা খোয়া, আর গোটা গোটা কিছু লেখা ভেতরে, সুন্দরী, তোমাকে দেখার পর থেকে রাতে আমাদের কারো ঘুমই আসছে না। মনে হয় বিরল রোগী ধরেছে। একবার দেখা দিয়ে রোগ সারিয়ে দাও না। তীব্র শুভ্র কপাল বেঁকে আসে। এসব এটুকু বলতেই রাগে হৈ হৈ করে উঠল নোহা। আর বলবেন না, এই পাশের বাড়িতে কতগুলো জানোয়ার উঠেছে বুঝলেন। দিন রাত পুষ্পিতাকে বিরক্ত করে বেড়ায়। তুরন্ত সচল চোখের চাউনি থমকে গেল তীব্রর। থেমে গেল খাবারের মাখা এঁঠো হাত। নাহিদ ফস করে দম ফেলল। মনে মনে ভাবল, ব্যাস হয়ে গেল। বেচারাদের কপালে কি শনি নাচছে কে জানে। ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমেছে। ছাদ থেকে সিমেন্ট খসে পড়লেও বজ্রপাত ঘটার শব্দ হবে যেন। খাবার টেবিলে 5 জন মানুষ বসে, অথচ কারো একটা টাটু আওয়াজ মাত্র নেই। তীব্রর খাবার গলবিল পেরোতে চাইছে না। শ্বেত ললাটের শিরাগুলো বড্ড চিহ্ন তুলে চেয়ে আছে। চোখা নাকের পিষ্ট কোনো ফুসে ওঠা নদ, তবে এক মনে খেয়ে যাচ্ছে নাহিদ। তীব্রর আকস্মিক ফেঁপে ওঠা চেহারা দেখে একটু ঘাবড়ে গেলেও এখন তেমন চিন্তা হচ্ছে না। ছেলেটা তো এখানে পুষ্পিতার জন্য ভদ্র সেজে আছে, আর যেখানে ভদ্র সেজে আছে সেখানকার পাশের বাড়িতে গিয়ে কি ও মারপিট করবে কখনো? না না, এত কসরত করে গোছানো প্ল্যান মাটি করার মতো বোকা তীব্র নয়। তাই আপাতত নিশ্চিন্তে সে। সাথে আয়েশা খাতুনের রান্নার হাত অতুলনীয়। পারলে বিরিয়ানির গোটা হাঁড়িতে ঝাঁপ দেয় নাহিদ। সে আবার খেতে খেতে তীব্র দিক ফেরে। সাথে আবার নিশ্চিন্ত হলো তার ভাবনা নিয়ে। এই তো বিট্টু কেমন ভদ্র ছেলের মতো খেয়ে যাচ্ছে, আশেপাশেও তাকাচ্ছে না। তার মানে ওর ভাবনাই ঠিক। নাহিদের নজর আচমকা গেল নোহার দিকে। মেয়েটা ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে। কি ব্যাপার, কিছু কি বলবে? চোখাচোখি হওয়ায় কিছু অপ্রস্তুত হয়ে পড়ল নোহা। ব্যস্তভাবে চাউনি ফেরানোর আগেই সরল নাহিদ দারুণ হেসে ভুরু নাচালো, যার অর্থ নীরবে শোধায়, কিছু বলবেন? পুষ্পিতা মেয়ে হিসেবে যতটা নরম ততোধিক শক্তপোক্ত নোহা। তাকে যেন তেনভাবে ভড়কে দেওয়া মুখের কথা নয়। খুব দ্রুত ক্ষণিকের অপ্রস্তুত ভাব সামলে নিল সে। নিমিষে সহজ করে ফেললো ছুটতে থাকা চোরা দৃষ্টি। নিজেও পাল্টা হেসে মাথা নাড়ালো দুপাশে। বোঝালো, কিছু না। নাহিদার মাথা ঘামায় না, বুক উথলানো আনন্দ নিয়ে খেতে শুরু করলো। নোহার চোখ আবার ঘুরে আসে তার ওপর, যে চোখে মায়ার তটিনী বইছে। হঠাৎ করেই ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর। কেন, কি জন্য, কি কারণ সেসব জানে না। নোহা কখনো কাউকে ভালোবাসেনি। ভালোবাসলে অনুভূতি কেমন হয় তাও জানা নেই। শুধু জানে আজকে নাহিদের অপ্রকাশ্য দুঃখটা কড়াই গন্ডায় বুঝতে পারছে সে। মনে হচ্ছে এ যেন ওর নিজেরই ব্যথা।
নোহা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নোয়ালো। পুষ্পিতার দিক নজর পড়তেই আর একবার চোখ রাঙায় মেয়েটা, অথচ আলগোছে হাসলো ও। ছেলেগুলোর কথা তীব্রকে বলে দেওয়ায় গাধিটা বেজায় রেগে গেছে। তাও ভালো, সবসময় এত মিনমিন করে থাকে, একটু আধটু রাগলেও ভালো লাগে। আয়েশা খাতুন তখনও ঠাঁই দাঁড়িয়ে। ভদ্রমহিলা বেশ বিপাকে পড়েছেন, সাথে রাগও হচ্ছে মেয়ের ওপর। তোর কি দরকার ছিল স্যারের সামনে ফট করে ওসব কথা তোলার? উনি কি মনে করলেন? তীব্রর দিক অনেকক্ষণ চেয়ে থেকেও ওর হাবভাবের সিকি আনাও বুঝতে পারলেন না তিনি। একটু যাচাই করতে রয়ে সয়ে শোধালেন, আর একটু বিরিয়ানি দিই বাবা? তীব্র চোখ তুলল। ক্রোধের অনলে টকটকে দুটো চোখ চশমার আড়াল হতে এত ভালো বোঝা যায়নি। তবে কালচে ঠোঁট দুদিক টেনে বলল, না আন্টি, স্বাভাবিক স্বর। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলেন আয়েশা। মলিন বদনে হাসি ফুটল তখনই। রাতারাতি কণ্ঠে উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো তেমন কিছুই খেলে না। তীব্র ভনিতাহীন জানালো, আমি অয়েলি ফুড কম খাই। এরপর আর সারতে গেলেন না তিনি। নাহিদের থালায় বিরিয়ানি দিলেন। ছেলেটা অমায়িক হেসে আপ্যায়ন গ্রহণ করলো। কতদিন বাড়ির খাবার খায় না, হোটেলের খাবার খেয়ে জিভটা পচে গিয়েছিল একদম। এই বিরিয়ানি খেয়ে কি যে ভালো লেগেছে। এখন আগামী এক সপ্তাহ সে আরামসে না খেয়ে থাকতেও পারবে। নোহা সেই তখনকার সোফায় বসার মতোই তীব্রকে লক্ষ্য করছে আবার। গোটা ব্যাচেলারদের ব্যাপারটা সে ইচ্ছে করে তীব্রর সামনে বলেছে। পুষ্পিতার নামটাও তুলেছে যেচে। এখন শুধু দেখবে উনি কি করেন। ততক্ষণে খাওয়া শেষ তীব্রর। তৎক্ষণাৎ চলে গেল বেসিনে। ট্যাপ ছেড়ে ব্যস্ততা দেখায় হাত ধোয়ার। পরপরই ঘাড় কাত করে সেদিকে চাইল, যেদিকে গ্রিল ডিঙিয়ে ঢিল ছোড়া কাগজ এসেছে। এখানে একটা বদ্ধ জানলা ব্যতীত কিছুই দেখা গেল না। ছেলেগুলো কি ওখানেই থাকে? তীব্রদের ফ্ল্যাট উল্টোমুখী, চাইলেও সেখান থেকে এই বিল্ডিং দেখার উপায় নেই। সেজন্যই এতদিন ছেলেগুলো যে কথায় বা কাজে নোহাদের জ্বালিয়ে মেরেছে, কিচ্ছু টের পায়নি ও। কিন্তু আজ যখন জেনেছে, তখন কিছুতেই ছাড় দেবে না। ভীতু মেয়ে শুধু তীব্র রেজা তালুকদারের। তাকে বিরক্ত করার মাসুল সুদে আসলে পুষিয়ে নেবে সে। ট্যাপ বন্ধ করে টেবিলের দিকে ঘুরে তাকায় তীব্র। একদম সোজাসুজি আয়েশাকে জিজ্ঞেস করে, আপনাদের বারান্দাটা সুন্দর আন্টি, একবার যেতে পারি? আয়েশা অবাক হলেন। ঈষৎ ভাজে গুটি এলো ভুরু। বারান্দায় তো একটা গাছও নেই, সাজায়নি। সুন্দর কোন দিক থেকে হলো? চেহারা ভর্তি দোটানা। চেপে রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, যাও। বলতে দেরি লম্বা পদযুগল হনহন করে যাত্রা করলো সে পথে। পুষ্পিতা শেষ লোকমা গালে তুলেছে কেবল। এর মাঝে আয়েশা ফিস ফিস করে বললেন, এই পুষ্পিতা, স্যারের সাথে সাথে যাও। ব্যাস, খাওয়া রফা দফা মেয়েটার। সদ্য পেটে ঢালা দানাগুলো এই কথায় আর হজম হতে চাইল না। মুখখানা চুপসে বলল, ইয়ে মানে আমি? তো তুমি না আর কে? এসব কি বলতে হয় মেয়ে? স্যার এই বাসায় তো তোমার জন্যই এসেছেন, তুমি দেখভাল করবে না? পুষ্পিতার কি হলো কে জানে। স্যার তোমার জন্য এসেছেন, এই কথা শুনেই তার ভেতরটা কুণ্ঠায় আইঢাই করে উঠল। আয়েশা তাগিদ দিলেন, বসে আছো কেন মেয়ে, যাও। পরপর অসহায় চোখে নোহার দিকে তাকালো পুষ্পিতা। তার ঠোঁটে মিটি মিটি হাসি। ও ফস করে দম ফেলে উঠে গেল। ততক্ষণে তীব্র বারান্দায় দাঁড়িয়েছে এসে। অমসৃণ তালুর মুঠোয় রেলিংয়ের ধাপ পিষে ফেলার চেষ্টা। চিরের নজরে চারপাশ দেখছিল যখন, নরম পাশে পুষ্পিতা পেছনে এসে থামে। মেয়েটা এক পায়ে পায়েল পড়েছে। সেই রুনঝুন শব্দ কানে যেতে নিবেশিত তীব্রর মনোযোগ ঘুরে গেল। তীরস্থ হয়ে দাঁড়ালো সহসা। বেঁকে থাকা লম্বাটে দেহটা তৎপর সোজা করে নিল, কিন্তু পিছু ঘুরল না। পুষ্পিতার শরীরে কোনো সুগন্ধি মাখেনি, অথচ মেয়েলি মিষ্টি কোনো গন্ধ যেন আপনা আপনি ছুটে গেল তীব্র নাসারন্ধে। নেশায় মুদে নিল সমস্ত ভালো লাগা। প্রশস্ত বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস টানল সে। একটু আগে রাগে দপদপ করা মস্তিষ্কে হঠাৎই যেন শান্ত বৃষ্টি নেমেছে। তেমনি শান্ত কণ্ঠে বলল, এদিকে এসো। আচমকা আদেশে মেয়েটা কি করবে ভেবে পায় না। মরুময় স্থানের মতো কাঠফাটা গলবিলে ঢোক গিলে আরেকটু এগিয়ে দাঁড়ালো। তীব্র ফিরে চাইল তখন। বিলাতি নয়নের পূর্ণ দৃষ্টি বর্তালো পুষ্পিতার সুরূপা অননে। খুব ফর্সা গোলাকার মুখখানা, চঞ্চল পুরু দুটো ভুরু, তার মধ্যে আবার ভীষণ ক্ষুদ্রকায় একটা টিপ পড়েছে আজ। চোখে পড়তে আদল টান টান করলো তীব্র। পুষ্পিতাকে কখনো সাজতে দেখেনি। একটু পরিপাটি করে চুল বাঁধা ছাড়া মেয়েটা কোনো সাজই জানে না বোধহয়। অথচ একটা ছোট্ট টিপেই তার চোখ জুড়িয়ে এলো। সেই ছেলেগুলোর ওপর বহিনীর মতো ফুলতে থাকা কোপটুকু আরামসে উবে গেল এখনই। এদিকে বুকের ভেতরটা সহ কাঁপছে পুষ্পিতার।
আবার আবার সেই একইভাবে চেয়ে আছেন উনি। এই চাউনি এমন সোজাসুজি কোনো নারী হজম করতে পারে? মেয়েটা চিবুক নামিয়ে নিল গলায়, থুতনিটাকে বক্ষে মিশিয়ে নিতে চাইল। মিহি কণ্ঠে বলল, কিছু বলবেন স্যার? তীব্র কিছু বলে না, নির্নিমেষ চেয়ে থাকে, যেন দণ্ড দিয়েছে কেউ। তীব্র এই মেয়ের দিকে তোমায় অমরণ চেয়ে থাকতে হবে, চোখ ফেরালেই ফাঁসি। উত্তর না পেয়ে পুষ্পিতা আরও অপ্রস্তুত হলো। একদম চোখের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে, মুখের দিকে অপলক চেয়ে থাকলে কোন মেয়ের সাধ্য আছে স্তম্ভের ন্যায় অটল থাকার? শরীর তার ক্ষয়ে পড়ছে লাজে, সত্তা জুড়ে উৎসুখে ভাব। কি বলবে, কি করবে? ইচ্ছে হলো এই শানিত চাউনির কবল হতে ছুটে পালিয়ে যাবার, অথচ বেহায়া পা দুটো যেন আজকেই বরফ খণ্ড বনেছে, আঙুল নাড়ানোর জো অবধি রাখেনি। আনচানে ভাব লুকাতে জিভে ঠোঁট ভেজায় পুষ্পিতা।